আয় আয় হাদির লাশ নিয়ে যা। ওনাকে কি জিজ্ঞাসাবাদ করা হবে না হাদির লাশের ব্যাপারে? উনি নিশ্চয়ই কিছু জানে, ওনার কাছে তো লাশ আছে। হ্যাঁ, উনি নিশ্চয়ই কিছু জানে, ওনাকে জিজ্ঞাসাবাদ করা উচিত। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে তরুণরা রাজনৈতিক দল গঠন করেছে, তারা নির্বাচন করছে, তাদের মধ্যে কেউ কেউ এমপি হবেন, মন্ত্রীও হবেন। সবাই চাঁদাবাজ, কেউ বাদ না। ওই নিজে চাঁদাবাজ, ওই চাঁদাবাজ, ও নিজে বলে কিভাবে? ও নিজে বলে চাঁদাবাজ। আমি লিখে দিবেন, আমি লিখে দিবেন। ওনার জিজ্ঞেস করেন, তাহলে ওনার জিজ্ঞেস করেন, তাহলে বলছি জিজ্ঞেস করেন। আটোয়ারি আর মির্জাবাজ ভাই, আমি মির্জাবাজ ভাই, মির্জাবাজ ভাই, হ্যাঁ মির্জাবাজ চাঁদাবাজ না, হ্যাঁ মির্জাবাজ ভাই আপনি দেখছেন বিগত। মির্জাবাজ কিন্তু বড় দুর্নীতিবাজ। আপনারা জানেন যে ওনার মামলা কয়টা? ও এমন একটা চিজ আওয়ামী লীগের সাথে আঘাত করে চলে। যে হলো ওই যে ব্যাংকের ভিতরে বসে বসে, হ্যালো কেমন আছো আওয়ামী লীগ বন্ধুরা, তোমরা ভিতরে আসো, আলাপ করি। কি বলছেন বলেন, কি বলবেন? ঠিক আছে, আপনি ফ্যামিলি কার্ডটা তো ক্ষমতায় গেলেন না। ফ্যামিলি কার্ড সরকারের ওই টাকা সরকারের, কোন সরকারের বাটপাড়ি পুরা মিথ্যা কথা। প্রফেসর ইউনূস সরকার চেয়েছিলেন বাংলাদেশে ইতিহাসের একটা রেকর্ড করবেন যে সবচেয়ে ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে। কিন্তু প্রফেসর ইউনূসের প্রশাসন ইউনূসের কথা শুনছেন কি? প্রফেসর ইউনূস কি নিজেই দিল্লির ফাঁদে পা দিয়েছেন? আপনারা নিজেদেরকে প্রশ্ন করেন, আর কতদিন আপনারা রাজনৈতিক গোলামি করবেন? অনেক পুলিশ ভাইয়েরা আমাদেরকে এসে বলেন, তাদের অফিসাররা তাদেরকে চাপ প্রয়োগ করে। ডিবি হারুন, বেনজির, ওনারাও চাপ প্রয়োগ করেছেন। বিএনপির ইশতেহারের রহস্য ফাঁস হয়ে গেছে। 25 বছর আগের বিএনপির ব্যর্থ ইশতেহারের কপি পেস্ট। ধান্দাবাজি কত প্রকার ও কি আপনাদেরকে এখন দেখাচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন। দেখেই বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় হতে চলেছে। তো দর্শক, আমি আর কথা বাড়াবো না, মূল নিউজে চলে যাব। তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত আপডেট ও গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। উনি এটা কি বললো? কে পুলিশ? জানি না কে পুলিশ, কিন্তু ফেসবুকে দেখলাম 5 তারিখের পরই বোধহয় চাকরিটা পাইছে। সত্য মিথ্যা জানি না, কারণ আজকাল জানেন তো সব উল্টাপাল্টা নিউজ, কোনটা সত্য কোনটা মিথ্যা বোঝা যায় না। ওনার মেজাজ মর্জি যা দেখলাম, ওনার ভয়ঙ্কর রূপ যা দেখলাম, হায় হায় আয় আয় হাদির লাশ নিয়ে যা। ওনাকে কি জিজ্ঞাসাবাদ করা হবে না হাদির লাশের ব্যাপারে? উনি নিশ্চয়ই কিছু জানে, ওনার কাছে তো লাশ আছে। হ্যাঁ, উনি নিশ্চয়ই কিছু জানে, ওনাকে জিজ্ঞাসাবাদ করা উচিত আমার মনে হয়। ভয়ঙ্কর কথা তো, এই কথা থেকেই বোঝা যায় ভয়ঙ্কর এক খেলা শুরু হয়ে গেল নির্বাচনের ঠিক 4-5 দিন আগে। ভয়ঙ্কর খেলা তো। গতকালকে চিত্রগুলো আপনারা দেখেন ভাই, আপনাদের না মানে সইতে পারবেন না। কেমন একটা মেয়ে যাকে আমরা জুলাই যোদ্ধাতে হিসাবে জানি, এই জুলাইতে আমরা দেখছি তাকে, সেই মেয়েটির উপরে কানের এই সাইড দিয়ে বাড়িটা মারছে। আমি দেখছি ভিডিওটা, আমার কাছে আছে। সে কি বলছে, তার দাবি কি? সে বলতেছিল আপনারা কেন মা বোনদের গায়ে হাত তুলতেছেন তাকে। ঠিক সেম কথাটা আরেকজন বলছে, ওনার নাম বোধহয় মহিউদ্দিন রনি। আহারে বেচারা, আমি আগেও দেখছি তাকে। কিন্তু দেখেন, সে তারও একটাই দাবি ছিল, আপনারা মেয়েদের গায়ে হাত তোলেন কেন। এটা বলার পর তারা ধাক্কা দিয়ে একটা গাড়ির চিপায় নিয়ে গেছে। আর ওই গাড়ির চিপার মধ্যে তখন সে একা, আর সাংবাদিকের ক্যামেরা, হ্যাঁ ইউটিউবার ভাইরাল ছিল। ওইখানে ফেলা 4-5 জনের মিলা এই লাঠি দিয়া, এই শীতের দিনে এই লাঠি দিয়া বাড়ি দিলে কেমন লাগে বলেন? হাঁটিতে যখন লাগে কলিজাটা ছিঁড়া যায় না? যায় তো। অন্যায় কি? হ্যাঁ, ওরা কি এখানে সরকার পতনের জন্য আসছিল? নিশ্চয়ই না। দাবি কি? শহীদ হাদির বিচারের দাবি, বিচারের দাবির জন্য আসছে, তো অন্য কিছু না। আরেকটা ঘটনা দেখেন, আমি অবাক হয়ে গেলাম। এক ইউটিউবার ভাই অথবা সাংবাদিক ভাই, ওনার হাতে এই যে স্ট্যান্ড সহকারে, বুঝছেন, ওই যে ওনার মোবাইলটা দৌড়ায় যাইতেছে, একটা পুলিশ খামাখা পাটা আগায় দিল, সে ধাপ করে পড়ে গেল ভাই, বুকটা যায় এই পাথরের সাথে বাড়ি খাইল। তারপরও দেখেন সে তার ক্যামেরাটা বাঁচাইছে ভাই, কারণ কি ওইটা তার রিজিক। এটা কি করলেন? আর এরকম খন্ড খন্ড অনেকগুলা ঘটনা। তবে এর মধ্যে ভাই একটা দৃশ্য এমন ভাবে আমার মনে গেঁথে গেছে, আপনারা নিশ্চয়ই দৃশ্যটা দেখছেন। শরীরে লোম দাঁড়ায় যায় ভাই, লোম দাঁড়ায় যায়। ছেলেটা দাঁড়ায় আছে ভাই, সোজাসাজি এইভাবে দাঁড়ায় আছে, মাথায় টুপি, হালকা দাড়ি, পাঞ্জাবি পরা, চারিদিক থেকে পুলিশ মারতেছে, একটু টু শব্দ নাই, এভাবে দাঁড়ানো। একটা পুলিশ দৌড়ে আসছে, মানবিক পুলিশ দৌড়ে আসছে, আয়সা বুকে জড়ায় ধরছে। একজন মার্কেটের সামনে দাঁড়ায় আছে, হাতে মোবাইল, সে বলতেছে আমি এই মার্কেটের। এই যে মারতেছে মারতেছে মারতেছে, থামে না। আরো 2-3 জন আয়সা ওই মাইরের মধ্যে আবার ঝাঁপায় পড়লো। মার্কেট থেকে লোকজন বাইরে বলতেছে ভাই মাইরেন না, উনি তো আমাদের মার্কেটের লোক। কে কার কথা শুনে? মানে ধৈর্য নিয়ে যাইতে হবে, দেখাইতে হবে কতগুলো আজকে ধৈর্য আনলাম। হ্যাঁ, দেখাইতে হবে। এই জিনিসটা যদি আপনারা ওই দিন দেখাইতে পারতেন। কোন দিন জানেন? যেদিন নির্বাচন কমিশনারের সামনে দাঁড়ায় কিছু অযৌক্তিক দাবি, কি ভয়াবহ দাবি, কি শাকসুর নির্বাচন হইতে দিব না,
শাকসুর নির্বাচন বন্ধ করতে চায়, যে নির্বাচনের দাবির জন্য গত 16 মাস নির্বাচন ওই আগে যখন শুনতাম উন্নয়ন, ঠিক তেমনি নির্বাচন আর ওই নির্বাচন শাকসুর ওরা নির্বাচন করতে চায়, ওটা বন্ধ করতে হবে। এই জন্য নির্বাচন কমিশনের সামনে যায় দাবি দাওয়া নিয়ে দাঁড়াইছে। আরো কি দাবি? ওই যে দ্বৈত নাগরিক যারা, তাদেরকে নির্বাচন করতে দিতে হবে, ঋণ খেলাপিদেরকে নির্বাচন করতে দিতে হবে। সেই দিন যদি ওইখানে যায় পানি মারতেন, রাবার বুলেট মারতেন, ওই গ্যাস ছাড়তেন, এই লাঠি দিয়ে পিটা দিতেন, তাই না বুঝতাম যে হ্যাঁ আপনারা এই দেশের পক্ষে। কারণ ওদের ওই দাবিগুলো তো ঠিক না, তাই না? ওরা চাইতেছে সংসদে যারা ব্যাংকের টাকা লুট করে এই দেশটাকে ভাই চুইসা নিয়ে গেছে, একদম চুইসা খায়া ফেলাইছে, তাদেরকে আবার সংসদে পাঠাইবার জন্য আপনাদের দাবি দেওয়া। সেদিন কেন আপনারা ঝাঁপায়া পড়লেন না? এখানে কেন ঝাঁপায়া পড়লেন? হ্যাঁ, দেখেন কষ্ট লাগে, কতটা কষ্ট। শহীদ হাদির বউকে কেউ দেখে নাই। যেদিন শহীদ হাদিকে শেষ বিদায় দিবে, দাফন করতে নিয়ে যাবে, তার আগে উনি দেখতে গেছে, পর্দা দিয়া ঢাইকা নিয়ে গেছে, কোনো ক্যামেরায় যেন ওনাকে না দেখা যায়। সেই মানুষটি রাস্তায় এসে বসতে হয়েছে বাচ্চা কোলে নিয়া, তার স্বামীর দাবি নিছে, তার স্বামীর বিচারের দাবি নিয়া। আপনারা মনে করছেন ওই একটা ফ্ল্যাট দিয়ে দিবেন 1 কোটির, আর 1 কোটি টাকা ব্যাংকে দিয়ে দিচ্ছেন, বাস ওনার মুখ বন্ধ। এটা কি সম্ভব? না। এই দেশের লক্ষ লক্ষ যুবক ছেলের বুকের মধ্যে হাদি বুঝছেন বাইচা আছে, হাদি বাইচা আছে। ওই যে বলছেন না, আয় হাদির লাশ নিয়ে যা, হাদির কোনো লাশ নাই, হাদি বাইচা আছে এই ইয়াংদের বুকের ভিতরে। বুঝেন না? আপনারা কি মনে করছেন জানেন? আপনাদের হিসাব ছিল এই যে ইনকলাব মঞ্চে এরা কয়জন পিটা পাটায়া বিদায় করে দেবো। কারণ কি জানেন? এই পিটানির মধ্যে, এই গ্যাস মারার মধ্যে, এই রাবার বুলেট মারার মধ্যে যদি ভুলে দিয়ে একটা লাশ পড়া যায়, তাহলে তো ভাই নির্বাচনটা পিছিয়ে যাইতো। এরকম কিছু একটা ঘটনা ঘটতো না, তাই না? এরকম ঘটনা কি ঘটাইতে চাইছিল কেউ? কারো আদেশ ছিল এরকম কিছু ঘটাইবার? এরকম প্রশ্ন করতেই পারি। কারণ কি জানেন? আপনারা মিডিয়ার গায়ে হাত তুলছেন, ওইখানে প্রচুর সাংবাদিকরা আপনারা পিটাইছেন। হ্যাঁ ভাই, আমার নিজের দেখা ভিডিও, ইচ্ছা মতো পিটাইছেন, যার জন্য দেখেন না সাংবাদিক ভাইরাও এখন রাস্তায় নেমে গেছে, প্রতিবাদ করতেছে, মিছিল করতেছে, স্লোগান দিতেছে আপনাদের বিরুদ্ধে। কেন? কারণ কি? কেন আপনারা তাদেরকে পিটাইলেন কেন? এটার পিছনে কারণ কি ভাই জানেন? এদেরকে সরাই দিতে পারলে এখানে ইচ্ছা মতো একটা ঘটনা ঘটানো যাইতো। ওদের ওইগুলো তো ক্যামেরাগুলো তো ভাই প্রমাণ, ওই প্রমাণের ভয়ে অনেক কিছু হয়তো করতে পারতেছে না। এটা তো আমরা ভাবতেই পারি, এরকম নেগেটিভ চিন্তা তো আমরা করতেই পারি। কারণ আপনারা যেভাবে পিটাইছেন এইভাবে পিটানো ঠিক হয় নাই। 5ই আগস্টের পরে এরা কারা? এদেরকে তো আমরা চিনি। এই মুখগুলা 5ই আগস্টের পর আমাদের চেনা তো না। আমরা শহীদ হাদিকে হারাবার পর এদের মধ্যেই তো শহীদ হাদি খুঁজা পাই, এরাই তো শহীদ হাদিকে বাঁচায় রাখছে। এরা যদি মাঠে না থাকতো, এরা যদি চুপ হয়ে যাইতো, তাহলে শহীদ হাদির এই মামলা, এই কেস নিয়ে কেউ কথা বলতো? তাদের দাবি কি ছিল? যে এটা জাতিসংঘের মাধ্যমে তদন্ত করা হোক। তার মানে কি জানেন? তাদের ভরসা নাই এই পুলিশের উপরে, যার জন্য কি এই পুলিশ এইভাবে পিটাইলো যে রাত আমাদের উপরে ভরসা করছ না, আমরা তো এই তদন্ত করতেছি, আসামি ধরার চেষ্টা করতেছি, তারা জাতিসংঘের চাষ। এই জন্য কি এরকম প্রশ্ন তো চলে আসে। কিন্তু সব প্রশ্নের উত্তর খুঁজে পাবেন কোথায় আপনি জানেন? খুব গভীরভাবে যদি আপনি তাকান, দেখবেন যদি 4জন 5জন মারতে যাইতেছে, ঠিক তখনই দেখবেন 10জন সামনে দাঁড়ায় যেতেছে। খেয়াল করে দেখেন, অনেকে থামাই দিতেছে, মারতে দিতেছে না। কিন্তু ওই পুলিশের মধ্যেই কেন তারা মারতে দিতেছে না? তারাও তো মারতে পারতো, তারা মারতে দিতেছে না কেন জানেন? এই জন্য মারতে দিতেছে না, ওরা কিন্তু চায় না এই অঘটনটা ঘটুক। তারাও তো মারতে পারতো, তারা কেন মারলো না? কারণ তাদের বিবেক আছে, তারা বিবেক দিয়ে চিন্তা করতেছে। আপনারা বিবেক দিয়ে চিন্তা করতেছেন না, আপনারা কারো হুকুম পালন করতেছেন, বুঝাই যাইতেছে হ্যাঁ আপনারা কারো হুকুম পালন করতেছেন। কিন্তু হুকুম তো পালন করতে চাইছিল গত সরকারের। একটা দৃশ্য মনে নাই? স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়া রয়েছে, এক পুলিশ বলতেছে একটারে মারি, একটা পরে আরেকটা সামনে থেকে দাঁড়ায় যায় স্যার। তখন জবাব ছিল না ওই স্বরাষ্ট্রমন্ত্রী। বিএনপি একটা ইস্তেহার প্রকাশ করেছে, ইস্তেহার। ওটা ইস্তেহার, কোনো ভাব নাই, কোনো স্মার্টনেস নাই। জামাতের যে স্মার্ট প্রেজেন্টেশন ছিল, যে তথ্য প্রযুক্তির সমাহার ছিল, জাকজমক কোন জমকালো আয়োজন ছিল ইস্তেহার অনুষ্ঠানে, পুরো জাতি দৃষ্টি ছিল জামাতকে ইস্তেহার দেয় সেদিকে। এবার জামাত যে ইস্তেহার দিয়েছে সেটা বিশ্বাসযোগ্য। জামাত বাংলাদেশকে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া বানাবে, হিসাব ক্লিয়ার। এবং প্রত্যেকটা ইস্তেহারের পিছনে সায়েন্স আছে। অন দি আদার হ্যান্ড বিএনপি ইস্তেহার দিয়েছে, যাতে বিএনপির গোমর ফাঁস হয়ে গেছে। তারেক রহমানের বডি ল্যাঙ্গুয়েজ, এই ইস্তেহার প্রকাশ অনুষ্ঠান তারেক রহমানের যে বডি ল্যাঙ্গুয়েজ, ওখানে হিসাব স্পষ্ট হয়েছে যে তারেকের পক্ষে জেতা সম্ভব না, কোনো ভাব নাই, কিছু না। মানে কেমন যেন একটা ভাবলেশহীন অবস্থা। আর জামাতের মধ্যে একটা ভাব ছিল। এটা তো করেছি বিরাট একটা রহস্য ফাঁস হয়ে গেছে, সেদিকে আসি। কিন্তু ঘটনা আরেকটা ঘটিয়েছে। 2001 সালে, আজ থেকে 25 বছর আগে বিএনপির ইস্তেহারে যা ছিল 2001 সালে, সেইটা তারা এখন কপি পেস্ট করছে 2001 সালের ইস্তেহার। আরে বাবা, 2001 সালে আপনারা যা বলেছিলেন সেটা বাস্তবায়ন করতে পারেননি, তাহলে সেটা এখন কেন আবার বলছেন? আপনি 2001 সাল থেকে 2006 সালে কোথায় ছিলেন? দেখেন, মিনিমাম সেন্স থাকলে এই কাজ কেউ করে? যদি ভালোভাবে খেয়াল করেন, আপনি কথা দিয়ে কথা রাখেন না, আপনি একজন ধান্দাবাজ, এটাকে জাতিকে আপনি বোঝাতে চাবেন না। আপনার যদি এরকম কোনো দুর্বলতা থাকে, তাহলে সেটা আপনি এড়িয়ে যেতে যাবেন, সেটা আপনি ঢাকতে চাইবেন যে না, একটা দুর্বলতা, একটা ভুল করেছি, ওটা যেন মানুষ না জানতে পারে, একটু ইটি করে, এরকম একটা বিষয় হওয়ার কথা। কিন্তু না, বিএনপি হচ্ছে এমন ছাত্রীদের দল, তারা নিজে অতীতে কি আকাম করেছে সেটা আনুষ্ঠানিকভাবে তুলে ধরেছে। 2001 সালে তারা ইস্তেহার দিয়েছে। দেখেন, এই জন্য মজা করে অনেকে ফটোকার্ড বানিয়েছে, সবার আগে বাংলাদেশ না, সবার আগে মুনাফিকি। আসলে তো মুনাফিকি, কথা দিয়ে কথা যে রাখে না,
এটা মুনাফিকের সবচেয়ে বড় আলামত যে মুনাফিক হচ্ছে কথা দিয়ে কথা রাখে না। 2001 সালে বিএনপি বলেছিল ন্যায়পাল নিয়োগ করবে, এখন 2026 সালে এসে বলছে যে ন্যায়পাল নিয়োগ করবে। আরে ভাই 2001 সালে বলছেন 6 বছর আপনারা করেন নাই কেন? 6 বছর করেন নাই, এখন আবার করবে কেন? জনগণ কি ধৈর্য মনে হয় যে আপনারা বারবার দান্দাবাজি করবেন, আপনাদের বারবার সুযোগ দেবে? বরং এই ইশতেহারের মাধ্যমে জনগণ আরো ভালোভাবে বুঝবে, এই দেখো বাটপাট 2001 সালে বলেছিল এটা করবো, করে নাই, এখন আবার বলছে, এর মানে এরা করবে না, দান্দাবাজ। ইশতেহার কোন ছাপড়িরে তৈরি করেছে? মারা খাওয়ার ইশতেহার, নিজেদের ভোট কমানোর ইশতেহার। এই জন্য আমি বলি যে তারেক জিয়া যত কথা বলেন বিএনপির ভোট তত কমে। ফজলু পাগলার ক্ষেত্রে সেটা হয়েছিল, এই জন্য ফজলু পাগলা কিন্তু জামাত সাইজ করে দিয়েছে। দেখেছেন জামাতের বিরুদ্ধে কি হাম্বি টাম্বি আত্মহত্যা করবে, কিন্তু যেই ট্রাইব্যুনালে নিয়ে একটা ডলা দিয়েছে ফজলু পাগলা ঠান্ডা। তো এই ফজলু পাগলা যত কথা বলতো জামাতের ভোট তত বাড়তো, বিএনপির ভোট তত কমতো। যেভাবে হোক না কেন ভাগ্য ভালো ফজলু পাগলা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু বিএনপিতে চেয়ারপারসন নিজেই ফজলু পাগলার রূপে আবির্ভূত হয়েছে। তিনি কথা বলে ভোট কমে, ইশতেহারটা তো তিনি ডিক্লেয়ার করেছেন। যদি তৈরি করে দিয়েছে সাপ্রিয়া, তাহলে জাতি আপনাদেরকে বলছি কি 2001 সালে ইশতেহারে বিএনপি বলেছিল ন্যায়পাল নিয়োগ, 26 সালে বলছে ন্যায়পাল নিয়োগ। এর মানে বিএনপি এই ইশতেহার দিয়ে ক্ষমতা এসে ওইটা বাস্তবায়ন করেনি। বিএনপি কথা দিয়ে কথা রাখে না, বিএনপি দান্দাবাজ বাটপার, অতএব বলেও এদেরকে বিশ্বাস করবেন না। আমি না বললেও বিএনপি ইশতেহারকে বিশ্বাস করে না, আমি জানি, কিন্তু করবেন না। তো দর্শক, এরপরে 2001 সালে বলেছিল বেকার ভাতা চালু করবে, করে নাই, এখন আবার বলছে বেকার ভাতা চালু করা। তাহলে বেকার ভাতা চালু করা অমুক তমুক, এগুলো যে হাবিজাবি, এগুলো যে কথার কথা, বুঝতে পারছেন? অতএব তরুণ প্রজন্ম যারা বেকার বলেও এই বিএনপির প্রতিশ্রুতি বিশ্বাস করে বিএনপিকে ভোট দিবেন না। তারা 2001 সালে বলেছিল বেকার ভাতা চালু করবে, কিন্তু করে নাই, তো এবার করবে। আর কেন বাংলাদেশের মানুষ বারবার যে প্রতারণা করে, মুনাফিকি করে, তাকে ভোট দিবে কেন? জামাতকে একবার দিয়ে দেখেন, যা বলে তা করে। জামাত তার নেতাকর্মীদের কিভাবে দায়িত্ব নেয় আপনারা দেখেছেন না? আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে একটা দল, তাদের কাছে তাদের আচরণ কার্যক্রম এটাই স্পষ্ট হচ্ছে, তারা আওয়ামী লীগ ব্যতীত, তারা হাসিনা ব্যতীত, হাসিনার যা কিছু আছে সবকিছুই অপরিবর্তিত রাখতে চায়। তারা আসলে হাসিনার সিস্টেমের পরিবর্তন চায় নাই, তারা শুধুমাত্র হাসিনার পরিবর্তন চাইছে। তারা চাঁদাবাজির পরিবর্তন চায় নাই, তারা চাঁদাবাজের পরিবর্তন চাইছে। তারা টেন্ডারবাজির পরিবর্তন চায় নাই, তারা টেন্ডারবাজের পরিবর্তন চাইছে। তাদের এটা কষ্ট ছিল না যে আমি স্বৈরতন্ত্রের পরিবর্তন চাবো, এটা না, বরং স্বৈর শাসকটার পরিবর্তন চাবো, বাকি সব ঠিক থাকো। সুতরাং এটা কিন্তু আমাদের আরেকটা লড়াইয়ের প্রস্তুতি। আপনি যদি মনে করে থাকেন জাতীয়ভাবে এই নির্বাচন সকল সমস্যার সমাধান, এটা আপনারা ভুল ভাবছেন। বরং আমাদের লুকিয়ে রাখা অনেক সমস্যাগুলো এই নির্বাচনের পরে প্রকাশিত হবে, এবং তখন এই লড়াইটা আরো বেশি দীর্ঘমেয়াদী হতে পারে, এই লড়াইটা আরো বেশি অসীম এবং অনন্তর দিকে হবে, এবং সেটার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আমাদের ভাই যেটা বললেন, জুবাইর ভাই, 115টা আসনে 15টা কেন্দ্রে কি হয়েছে এটা আপনার দেখার দরকার নেই। দেবিদ্বারের টোটাল কেন্দ্র হচ্ছে 116টা। আপনার কেন্দ্রটা, যেই কেন্দ্রটা, এই কেন্দ্রটা যেভাবে জিতিয়ে আনতে হবে, আপনার পরিকল্পনা, আপনার প্রস্তুতি শুধুমাত্র আপনার কেন্দ্রে কি হইতে হবে। আশেপাশের কেন্দ্রে কি হইলো না হইলো এটা আপনার দেখার কোনো দরকার নেই। আপনারা এখানে যারা আছেন, আপনার কেন্দ্রটাই সর্বোচ্চ ভোটার নিশ্চিত করে কিভাবে জিতিয়ে আনবেন সেটার দায়িত্ব আপনাকে নিতে হবে। এবং আপনাকে আজকে রাতে বাসায় যাবেন, বাসায় গিয়ে পরিবার থেকে ছুটি নিয়ে বা পরিবারকে সাথে নিয়ে, আমি নিশ্চিত আপনার পরিবার কখনোই বাধা দিবে না। আপনি যদি বলেন আমি আবার শাপলাকলের হাসনাত আব্দুল্লাহর ভোট করতে চাইতেছি, আমি নিশ্চিত আপনার সন্তান যারা আছে, আমাদের ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, ওরা খুশি হবে এবং ঈদের আনন্দ নিয়ে বাড়ি যাবে, এবং কেউ বাধা দিবে না। আপনারা সবাই আত্মীয় স্বজন নিয়ে, আপনার পরিবার নিয়ে একটা উৎসব মুখর পরিবেশে সবাই একটু বাসায় চলে যান। আপনারা পারবেন না যাইতে? পারবেন না যাইতে? এবং আমি নিশ্চিত আপনার যে বস, যদি কোনো কেউ চাকরি করে থাকেন, সে যদি জানে যে আপনি আমার ভোট করতে চাইতেছেন, সেও আপনাকে ছুটি দিতে দুইবার ভাববে না। আমি ইনশাল্লাহ এই আত্মবিশ্বাস আমাদের আছে। আপনারা বাড়িতে যান, সে যদি আওয়ামী লীগের বস হয়, সেও তাও বাধা দিবে না, সে আরো বেশি আন্তরিকতা দেখাবে। তো আপনারা যারা আছেন, আপনাদের কাছে আমি হাত জোর করে, শেষ ভালো যার সব ভালো তার, আমাদের আত্মতুষ্ট হওয়ার কোনো সুযোগ নাই, আত্মবিশ্বাসী হওয়ার কোনো সুযোগ নাই। আমরা এখন অনেক পিছায় আছি, অনেক কেন্দ্রে আমরা পিছায় আছি, অনেক পিছায় আছি। আপনি আপনার কেন্দ্রের দায়িত্বটা নেন। আপনি আপনার যতগুলো ভোটার, কোনো কেন্দ্রে 2000, কোনো কেন্দ্রে 1600, কোনো কেন্দ্রে 2200, কোনো কেন্দ্রে 4000, আপনার যে ভোটার আছে, সর্বোচ্চ ভোটার উপস্থিতি আপনাকে নিশ্চিত করতে হবে। আপনি এলাকায় যান, এলাকায় কে কেন্দ্র কমিটিতে আছে, কারা কাজ করছে, তাদের সাথে একটু সমন্বয় করে আপনারা আগামীকাল থেকে কাজ করা শুরু করে দেন। এবং আপনাদের যে মোবাইলটা আছে, প্রত্যেক দিন অন্তত আপনি 10 থেকে 15টা মানুষকে একটু ফোন দেন, এনকারেজ করেন তারা যেন ভোট দিতে আসে। আপনাদের অনেক আত্মীয় স্বজন আছে, আপনি যে ইউনিয়নে, এই ইউনিয়নের বাইরে হয়তো আপনার বোন বিয়ে দিচ্ছেন, অথবা ভাই বিয়ে করাইছেন, বা নিজে বিয়ে করছেন, আত্মীয় স্বজন আছে, বিভিন্ন দূরের আত্মীয় স্বজন, তৃতীয় চতুর্থ লেয়ারের আত্মীয় স্বজন, তাদেরকেও একটা ফোন দেন। আপনার একটা ফোনে তারা হচ্ছে তাদের সিদ্ধান্ত গ্রহণটা তাদের জন্য সহজ হয়ে যাবে, তারা আস্থা পাবে, তারা বলবে ভাই যেহেতু বলছে, সুতরাং এটা অবশ্যই ভালো। অনেকে এখন একটা দুদলমান একটা অবস্থায় আছে, কিন্তু যখন আপনার একটা অ্যাসিউরেন্স পাবে, আপনার একটা ফোন পাবে যে শাপলাকলিতে ভোটটা দিয়েন এবং হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিবেন, তখন তারা এই ডিসিশনটা কনফিডেন্সের সাথে নেবে। আপনারা এটা করবেন না আমার জন্য? এটা করবেন না আমার জন্য? আপনারা এটা আমার জন্য করেন, ইনশাল্লাহ আমাদের যে লড়াইটা রয়েছে, আমাদের যে ইনসাফের লড়াই রয়েছে, ইনসাফের লড়াইয়ে আমরা এখানে যারা আছি প্রত্যেকটা মানুষ
স্থানিক দূরত্ব, দেবিদ্বারের প্রতি যে আমাদের আন্তরিকতা রয়েছে, ঋদ্ধতা রয়েছে, সেটা একটু কমাতে পারিনি। আজকে একটা পরিবারের সাথে কথা হচ্ছিল, ওই পরিবার 1977 সালে ওনারা পরিবার সহ ওনারা ঢাকায় চলে আসেন। ক্লাস 1-এ থাকতে 1-এ দেবিদ্বারে পড়াশোনা করেছে, তার পরবর্তীতে ঢাকায় বড় হওয়া, ঢাকায় পড়াশোনা, ঢাকায় বেড়ে ওঠা, পরিবার ঢাকায়, এখন 3rd প্রজন্ম, ফার্স্ট জেনারেশন ঢাকায় এসছে, 2nd জেনারেশন এখন বড় হয়েছে। এখন তো দর্শক, ভিডিওটি দেখলেন, দেখে কি জানলেন, কি বুঝলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে একটা শেয়ার করে দিয়ে ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।